শাহজাহানাবাদ নামটা যদি জিজ্ঞাসা করা হয় যে কোথায় অবস্থিত, তাহলে অনেকেই হয়তো বলতে পারবে না এখন, কিন্তু পুরনো দিল্লি যদি নামটা বলি তাহলে সবাই এক নামে চিনে যাবে। চলো আজকের এই ভিডিওটা তৈরি করছি রেড ফোর্ট নিয়ে। রেড ফোর্টের নানা অজানা তথ্য এই ভিডিওতে থাকবে। আমরা সবাই জানি যে লাল কেল্লা কে তৈরি করেছিল। লাল কেল্লা তৈরি করেছিল শাহজাহান। শাহজাহান ছিল মুঘলদের যত পরাক্রমশালী বাদশা ছিল তার মধ্যে অন্যতম। বাবর, হুমায়ুন, আকবর, তার ছেলে শাহজাহান, আর পরে ঔরঙ্গজেব, এদের নানা কাহিনী জুড়ে আছে এই লাল কেল্লার সাথে। তো সেই কাহিনী আজকে আমরা জানবো। মোগলদের চূড়ান্ত অবস্থা থেকে তাদের পদচ্যুত হবার অবস্থা, এমনকি পরাধীনতার পরিবেশ থেকে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন, সবেতেই এই সাক্ষী ছিল কিলা-ই মুবারক। হ্যাঁ, শাহজাহানের সময়কার নাম ছিল লালকেল্লার কিলা-ই মুবারক। কিলা-ই মুবারকের বাংলা মানে করলে দাঁড়ায় আশীর্বাদ ধন্য দুর্গ। 1857 সালে ইংরেজ আক্রমণ করার পর এটিকে লাল কেল্লা বা রেড ফোর্ট নাম দেওয়া হয়। লাল কেল্লায় প্রবেশ পথ মূলত চারটি: দিল্লি দরজা, লাহোরি দরজা, যমুনা দরজা, সেলিম দরজা। মূলত এই দরজাগুলোর নামকরণ যেদিকে যে অবস্থান, যার অবস্থান তার উপর ভিত্তি করে। লাহোরি দরজা লাহোরের দিকে মুখ করে আছে, তাই এই রূপ নাম। এই দরজা দিয়েই আমজনতা শাহজাহান ও ঔরঙ্গজেবের সময়কালে লাল কেল্লার ভেতরে প্রবেশ করতে পারত। আর এখনও আমরা এই লাহোরি দরজা দিয়েই লাল কেল্লার ভেতর প্রবেশ করতে পারি। অন্য দরজাগুলি দর্শকদের জন্য, আমজনতার জন্য বন্ধই থাকে। এই লাহোরি দরজা দিয়েই আমরা ভেতরে ঢুকতে গেলেই যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মিনা বাজার। মিনা বাজারে মূলত আরব ও পারস্য থেকে ব্যবসায়ীরা আসতেন তাদের ওখানকার তৈরি জিনিসপত্র বিক্রি করতে। প্রাসাদের মধ্যে থাকা শাহজাহানের বেগম ও অন্যান্য নারীদের জন্য জিনিসপত্র তারা নিয়ে আসতেন এবং এখানে বেচাকেনা করতেন। আর নারীদের যেহেতু বাইরে বেরোনো মানা ছিল, সেই জন্য তারাও এখান থেকে সেই জিনিসপত্র কিনে নিতেন। এখনও ঠিক একই রকমভাবে খুব সস্তায় এখানে জিনিসপত্র বিক্রি হয় এবং এখানে একই যে সেই সময়কার যেরকম দোকান ছিল, যেরকম দোকানের আদল ছিল, এখনও ব্যবসায়ীরা ঠিক সেই রকম আদলই এখানে বজায় রেখেছেন। তো আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন যে তখনকার দিনে কেমন ছিল, সেই অনুভূতিটা আপনারা এখনও পাবেন। তো এছাড়াও এখানে আরও অজানা জিনিস আমরা জানাবো। সেটা হলো এই যে লাল কেল্লা যেটা দেখছেন বাইরের প্রাচীরটা, সেটা প্রথমে তৈরি করা ছিল না, সেটা শাহজাহানের সময় তৈরি ছিল না, সেটা তৈরি করেছিল ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব যখন তার পিতা শাহজাহানকে বন্দি করেছিলেন, তখন আরও সুরক্ষার জন্য এই বিশাল প্রাচীরটা নির্মাণ করেছিলেন। তো সেই সময় তার বাবা শাহজাহান, ঔরঙ্গজেবের পিতা শাহজাহান, আগ্রাতে যে রেড ফোর্ট ছিল, আগ্রাতেও একটা রেড ফোর্ট আছে, সেখানে বন্দি ছিলেন। সেখান থেকে তাকে একটা চিঠি লিখে জানিয়েছিলেন যে পুত্র, তুমি যে কাজটা করেছো তার জন্য এটা মনে হচ্ছে যে এই প্রাসাদটার মধ্যে তুমি একটা ঘোমটা টেনে দিলে, তাই এটাকে ঘুমট ওয়ালা দরওয়াজা বলা হয়ে থাকে। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আগ্রা থেকে কেন দিল্লিতে শাহজাহান চলে এলো?
তার কারণ হলো আগ্রার গরম সহ্য করতে না পেরে তখন দিল্লির আবহাওয়া এতটাই ভালো ছিল যে শাহজাহান আরও সুরক্ষিত একটা দুর্গ তার প্রিয় বেগমের জন্য তৈরি করতে চেয়েছিলেন। তার প্রিয় বেগম ছিলেন মুমতাজ। মিনা বাজার ছাড়িয়ে এবার আমরা সামনের দিকে এগোতে থাকলে যেখানে পৌঁছবো সেটা হচ্ছে নওবতখানা। মূলত সঙ্গীত চর্চা হয়ে থাকতো বাদশাহ আমলে। এছাড়াও বাদশাহ যখন প্রাসাদ থেকে বাইরে বেরোতেন বা বাইরে থেকে প্রাসাদে পদার্পণ করতেন তখন এখান থেকে সূচিত করা হতো যে বাদশাহ পদার্পণ করছেন। এছাড়াও নামাজের সময় সানাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হতো। কিন্তু এই নওবতখানার সাথেই মুঘল সাম্রাজ্যের এক কালো ইতিহাস জড়িত আছে। মুঘল সাম্রাজ্যের শেষ দিকে যখন টালমাটাল অবস্থা, তখন নবম মুঘল বাদশাহ জাহাঙ্গীর শাহ ও দশম মুঘল বাদশাহ ফারুক শিয়ারকে এখানে অত্যধিক মদ্যপান করিয়ে মারা হয়েছিল এই নওবতখানাতেই। ঠিক আছে। कहा जाता है आज से 5000 साल पहले यहाँ से कुछ ही दूर एक ऐसा वक्त आया जब मुगलिया हुकूमत ने इस पर अपना परचम लहराया। इसी वजहों के तहत शाहजहां ने अपनी पुरानी राजधानी आगरा को छोड़कर लाल किले की बुनियाद डाली और दिल्ली को अपनी नई राजधानी बनाकर यहीं से पूरी লালকেল্লায় এখন একটা লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়ে থাকে যেখানে লালকেল্লার ইতিহাস সম্বন্ধে বর্ণিত হয়। 1626 সালে লালকেল্লা নির্মাণ করার জন্য দিল্লিতে শাহজাহান নির্দেশ দিয়ে থাকেন, কিন্তু তার 4 বছর মধ্যেই তার প্রিয় বেগম মুমতাজের মৃত্যু ঘটে 14তম পুত্রের জন্ম দেওয়ার সময়। তখন লালকেল্লা নির্মাণের কাজ স্থগিত থাকে, কারণ আগ্রাতে তখন শাহজাহান তাজমহল তৈরির কাজে জোর দিয়ে থাকেন। কিন্তু 1638 সালে লালকেল্লা নির্মাণের কাজ পুনরায় শুরু হয় ও 10 বছরের মধ্যে সম্পূর্ণ হয়। এই পর যেখানে আমরা পৌঁছালাম সেটা হচ্ছে দিওয়ানি আম। এখানে মুঘল যুগে শাহজাহান ও অন্যান্য বাদশারা আম জনতার দরবার বসাতেন, মানে এখানে আম জনতা এসে বাদশার সাথে কথা বলতে পারতেন। এই সেই সিংহাসন যেখানে শাহজাহান ও অন্যান্য বাদশারা মুঘল আমলে বসতেন, আম জনতার দরবার বসাতেন। আম জনতা এখানে এসে একদিকে মেয়েরা বসত আর একদিকে পুরুষেরা বসত। আর এখানে অনেকের বিচারও হতো, আর বিচারে যারা সাজা পেত তাদের সাময়িকভাবে এখানেই মানে লালকেল্লার এক কুঠুরিতে বন্দি করে রাখা হতো, পরে তাকে স্থানান্তরিত করা হতো। তো আপনারা এই যে কারুকার্য দেখছেন এটা মূলত ফ্রেঞ্চ
ভেতরের দিকে যেতে থাকলাম। চলুন আমাদের সাথে জানতে থাকুন, দেখতে থাকুন লালকেল্লার আরও অজানা তথ্য। আর সাথে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন, যাতে আরও অনেক মানুষ এর গল্প জানতে পারে। দিল্লি আসলে আপনাদের এই তথ্যগুলো খুব কাজে লাগবে, কারণ আপনারা যখন কোনো জায়গায় যান তার আগে যদি তার সম্বন্ধে কিছু জেনে থাকেন তাহলে আপনারা সেটাকে রিলেট করতে পারবেন। এই সুড়ঙ্গ পথ দিয়েই বাহাদুর শাহ জাফর, শেষ মুঘল সম্রাট, পালিয়ে হুমায়ুনের যে কবরস্থান আছে সেখানে পালিয়ে বেঁচেছিল যখন ইংরেজ আক্রমণ করেছিল লালকেল্লা। এবার এই যে ভেতরে আমরা এসেছি, মানে আরও ভেতরে, সেখানে আরও অনেকগুলো মহল আছে। একটা হচ্ছে খাসমহল আর তার পাশে আছে রংমহল। তো এই খাসমহল আর রংমহল কি সেটা আপনাদের জানাচ্ছি। দিওয়ানি খাস, এখানে বাদশারা তার খাস লোকেদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। যেমন সেনাপতি, মন্ত্রী, এদের সাথে যখন কোনো সভা বসতো তখন সেটা দিওয়ানি খাসে। আর এটা পুরোটাই সম্পূর্ণ সোনা ও রূপো দিয়ে তৈরি করা হয়েছিল ও দামি রত্ন আর পাথর দিয়ে এর ইন্টেরিয়ার ডেকোরেশন করা হয়েছিল। কিন্তু বিভিন্ন বাইরের শক্তি এবং ইংরেজরা এই সব কিছুই ধ্বংস করে দেয়। তারা লুট লাট করতে করতে সোনা, রূপো ও মূল্যবান যে পাথরগুলো ছিল সেগুলো তুলে নিজেদের দেশে নিয়ে যায়। এর পাশে যে রংমহল ছিল সেটাকে শীষমহলও বলা হয়ে থাকতো। তার কারণ হচ্ছে রূপো আর কাজ দিয়ে এর কারুকার্য করা ছিল। আর এখানে ছিল ময়ূর সিংহাসন আর আমাদের বিখ্যাত কোহিনূর হিরে। শোনা যায় যে 1739 সালে ইরানের বাদশাহ নাদির শাহ ভারতে আসেন এবং দিল্লি আক্রমণ করেন। তখন তিনি এই ময়ূর সিংহাসন আর কোহিনূর হিরে নিয়ে পালিয়ে যান। আর তারপর থেকে এই ময়ূর সিংহাসনের সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানা যায় না। মুমতাজের মৃত্যুর অনেক বছর পর এটা তৈরি হলেও এখানে শাহজাহান মুমতাজের জন্য একটা কক্ষ বানিয়েছিল। পরবর্তীকালে যখন ইংরেজরা আক্রমণ করে তখন সেই ঘরটাকে বা কক্ষটাকে জেলখানা হিসেবে তারা রেখে দিয়েছিল। মানে কেউ যদি কোনো অপরাধ করে তখন সেটাকে জেলখানা হিসেবে ব্যবহার করা হতো। আর রংমহলের বৈশিষ্ট্য ছিল সেটা রূপো আর কাচ দিয়ে যেহেতু কারুকার্য ছিল, তাই একটা প্রদীপ জ্বালালেও চারিদিক পুরো একেবারে আলোয় আলোকিত হয়ে যেত। আর নিহারি বিস্ট, এখানে এই রংমহল খাসমহলের নিচে একটা সরোবর ছিল। ওখানে সবসময় জলের সরবরাহ হতো যমুনা নদী থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক উল্টো দিকে যমুনা নদী বয়ে যাচ্ছে। তো এইখানে এমনভাবেই শাহজাহান ব্যাপারটাকে তৈরি করিয়েছিলেন যেখানে পুরো সবসময় গরমের দিনেও ঠান্ডা থাকতো। তাই জন্য একে নিহার ই বেস্ট বা স্বর্গের সরোবর বলা হয়ে থাকে। যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন এটাই মুমতাজ মহল। আর মুমতাজ মহলের ঠিক পাশে যখন যাব আমরা দেখতে পারবো মতি মসজিদ। এই মতি মসজিদটা এখানে তৈরি করেছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব ছিল শাহজাহানের পুত্র। ঔরঙ্গজেব নিজের নামাজ পড়ার জন্য এই মতি মসজিদ তৈরি করেছিলেন। 2005 সাল অবধি এখানে বাইরের মানুষরাও নামাজ পড়তে পারতো, মানে বাইরের মুসলমান সম্প্রদায়ের লোকেরা নামাজ পড়তে পারতো। কিন্তু 2005 সালের পর এটাকে বন্ধ করে দেওয়া হয়। তো মতি মসজিদ তৈরি করা নিয়ে যে ট্র্যাডিশনাল নলেজ আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে এই মসজিদ তৈরি করার যে তহবিল তৈরি করেছিল ঔরঙ্গজেব, সেটা হচ্ছে নিজে টুপি বুনে সেটা বিক্রি করে যে টাকা উঠেছিল সেই টাকা দিয়ে এখানে এই মসজিদটা তৈরি করা হয়। 1659 থেকে 1660 সালে এটা নির্মাণ কার্য হয়েছিল বলে আনুমানিক মনে করা হয়। ঠিক এরকমই একটা মসজিদ সম্রাট শাহজাহানও 1645 সালে পাকিস্তানের লাহোর দুর্গ প্রাঙ্গণে এরকমই মসজিদ তৈরি করেছিলেন।
এবারে মতি মসজিদ থেকে আমরা এগিয়ে গেলে ডান দিকে দেখতে পাবো বিস্তীর্ণ একটা বাগান, যেটা হচ্ছে হায়াত বাক্স। এই হায়াত বাক্সের মানে হচ্ছে জীবনদায়ী বাগান। এর মানে সেই সময় এই বাগানে অনেক জীবনদায়ী গাছ, মানে ঔষধি গাছ ছিল, যেটা দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি হতো। আর এখানেই আরও দুটো একদম সিমিলার দুটো আপনারা কক্ষ দেখতে পারবেন, একটার নাম সেভেন, একটার নাম বাঁধো। এতক্ষণ আপনারা যে নামগুলো শুনছিলেন সেগুলো হচ্ছে পার্সি ভাষার, কারণ শাহজাহান বা মোগলরা পার্সি ভাষায় নিজেদের মধ্যে কথাবার্তা বলতো। কিন্তু এই সেভেন আর বাঁধো হচ্ছে হিন্দি ভাষার নামানুসারে এই দুটো করা হয়েছিল, কারণ শাহজাহান খুব রোমান্টিক ছিল তো বলে বলা হয়। তো এই রোমান্টিকাটার জন্য ওই বৃষ্টির সময় সেই বৃষ্টি উপভোগ করার জন্য এইখানে দুই মাসে তিনি বসতেন। আর সাভান বাঁধোর ঠিক মাঝে জাফর মহল আপনারা দেখতে পাবেন, সেটা বাহাদুর শাহ জাফর শেষ মুঘল সম্রাট বানিয়েছিলেন। এর চারপাশের যে নিচু জমিটা আছে সেটাতে জল দ্বারা ভরা থাকতো, আর বাইরের বাতাস দিয়ে ওটা শান্ত হতো, মানে ঠান্ডা থাকতো। এবার লাহোরি গেটের ঠিক পাশে দুপাশে দেখবেন দুটো কামান রাখা, যেটা ব্রিটিশ আমলের। সেখানে দেখবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরো যে লোগোটা ছিল সেই লোগোটাও আছে। তো এই ভিডিওতে এই রেড ফোর্ট সম্বন্ধে অনেক অজানা তথ্য আপনাদের সাথে ভাগ করে নিলাম। যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা, আবার দেখাবে অন্য ভিডিওয়ে।